আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা জানি যে ঝিনাইদহের জেলার 4 আসনের এমপি আনারকে নৃশংসভাবে ইন্ডিয়ার মাটিতে হত্যা করা হয়। ইতিমধ্যে হত্যার জন্য সরাসরি কিলিং মিশনের যারা জড়িত ছিল তাদের 7 জনকেই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রশাসন অ্যারেস্ট করে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে ইন্ডিয়া এবং নেপাল থেকে আরেকজনকে, আর বাকি 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশ থেকে। এবং শিমুল ভুইয়া যে ভাড়াটিয়া প্রধান খুনি, তার 164 জবানবন্দিতে কিন্তু অর্থ মদতদাতা হিসাবে অ্যারেস্ট করা হয় ঝিনাইদহে জেলার প্রথমে গ্যাসবাবুকে, এবং তার 164 জবানবন্দিতে ঝিনাইদহের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জনাব সাইদুল করিম মিন্টুকে অ্যারেস্ট করা হয়। তো আপনার কি মনে হয় যে এই যে পরবর্তীতে যে 2 জন ব্যক্তিকে অর্থ মদতদাতা হিসাবে ডিবি অ্যারেস্ট করা হয়েছে, আসলে কি তারা জড়িত? আসলে কি তারা মূল পরিকল্পনাকারী বা মূল অর্থদাতা? কখনোই হতে পারে না। এর জন্য হতে পারে না, দেখেন এমপি আনার একজন প্রভাবশালী ব্যক্তি। সে 3 বারের সংসদ সদস্য, একবার ছিল সে উপজেলা চেয়ারম্যান। এছাড়াও বছরের পর বছর ওই এলাকার যত স্বর্ণ চোরাচালানের সাথে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তার মানে এক কথায় বোঝা যায় যে এমপি আনার একজন প্রভাবশালী ব্যক্তি। তো তার মতো একজন প্রভাবশালী ব্যক্তি, একজন রাজনৈতিক সংসদ সদস্য এবং শত শত কোটি টাকার মালিককে কি আরেকজন প্রভাবশালী ব্যক্তি ছাড়া হত্যা করা সম্ভব? কোনো কিছুতেই হত্যা করা সম্ভব না। অবশ্যই এর পিছনে বাংলাদেশের হোক, ইন্ডিয়ার হোক, বাহিরের হোক, একাধিক প্রভাবশালী ব্যক্তি তাকে তাদের স্বার্থ হাসিল করার জন্যই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেহেতু প্রথমেই বলেছি যে এমপি আনার একজন স্বর্ণ চোরাচালান কারবারের সাথে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে জড়িত, এবং ওখানে যারা স্বর্ণ চোরাচালান করত সে কিন্তু এমপি আনার কিন্তু ব্যক্তিগতভাবে সবার কাছ থেকে ট্যাক্স নিত, এবং সেই ব্যক্তিকে যারা হত্যা করেছে এটা কিন্তু একটা সিন্ডিকেট হয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এখন অর্থ মদতদাতা হিসাবে আরো 2 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে, গ্যাসবাবু এবং সাইদুল করিম মিন্টু। সাইদুল করিম মিন্টুর কথা যদি এই কারণে একটু বলি, সে কিন্তু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের একজন সেক্রেটারি, এবং সে আওয়ামী লীগের 46 বছর ধরে রাজনীতি করে। সে যদি এত প্রভাবশালী ব্যক্তি হতো, একটু চিন্তা করে দেখেন, সে যদি এত প্রভাবশালী ব্যক্তি হতো, সে 2009 থেকে 2024 প্রত্যেকটা জাতীয় নির্বাচনে সে আওয়ামী লীগের হয়ে নমিনেশন আপিল করেছে, কিন্তু তাকে একবারও নমিনেশন দেওয়া হয় না। কিন্তু যারা ঝিনাইদহে থাকেন তারা কিন্তু খবর নিয়ে দেখবেন, সে রাজনৈতিকভাবে একজন মাঠের নেতা। কিন্তু সেই ব্যক্তি যদি এতই প্রভাবশালী হতো, সে কেন নমিনেশন পাচ্ছে না বা পায়নি? কারণ টাকা থাকলেই নমিনেশন নেওয়া যায়, কিন্তু তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি। তার মানে যেই ব্যক্তি নমিনেশন নিতে পারে না, যেই ব্যক্তি অর্থের অভাবে অনেক কাজগুলি ওইখানে করতে পারে না, সেই ব্যক্তি এত কোটি টাকার উপরে অর্থ দিয়ে তাকে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে আনার সাহেবকে। এটা কি খুব সস্তা কথা মনে হচ্ছে না? অবশ্যই একটা সস্তা কথা। এত বড় একজন প্রভাবশালী এমপি, 3 বারের এমপি, যে একজন স্বর্ণ চোরাচালান কারবারের সাথে শত শত কোটি টাকা জড়িত এবং শত শত কোটি টাকার মালিক, সেই ব্যক্তি কি সাধারণ 2 কোটি টাকায় হত্যা হয়? অসম্ভব ব্যাপার মনে হচ্ছে না? এটা অসম্ভব, অবশ্যই অসম্ভব ব্যাপার। আমি মনে করি আনার হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের মাফিয়া চক্র এবং স্পেশালি স্বর্ণ চোরাচালান, স্বর্ণের কারবারে যারা জড়িত, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থ মদতদাতা এবং মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছে, যার মধ্যে একজন অন্যতম আখতারুজ্জামান শাহিন, যে ইতিমধ্যে আমেরিকায় চলে গেছে, এবং সেই বলতে পারবে আসলে বাংলাদেশের মূল কারা এখানে জড়িত। এখানে 2 কোটি টাকার সাবজেক্ট হবে একটা এমপিকে, এত বড় একটা প্রভাবশালী এমপিকে মেরে ফেলার জন্য মাত্র 2 কোটি টাকার এটা কন্ট্যাক্ট, এটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া অসম্ভব ব্যাপার। কারণ 2 কোটি টাকা, যারা এখানে 7 জন এখানে কিলিং মিশনে জড়িত ছিল, এরপরে যে আপনার ওই যে আখতারুজ্জামান শাহিন, সে আমেরিকার একজন প্রবাসী ভাড়াটিয়া খুনি ঠিক করেছে ওই মাত্র 2 কোটি টাকার জন্য? ইম্পসিবল। এই 2 কোটি টাকার সাবজেক্টটা কিভাবে আসছে, কেন আসছে, এবং 2 কোটি টাকা এইটা কোনো ফ্যাক্টের মধ্যে পড়ে না। এছাড়াও আমার মনে হয় এখানে বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি যারা স্বর্ণ চোরাচালান কারবারে এবং এই ব্যবসায় জড়িত, এই ধরনের ব্যক্তিরা এখানে আছে, যারা অনেকেই নাম জানে কিন্তু তাদের নাম নিতে ভয় পাচ্ছে। কারণ তাদের নাম যদি নেওয়া হয় তাহলে যারা নাম নিবে তারা টিকে থাকতে পারবে না।
তো অবশ্যই এরা যারা, আপনারা আবারও মনে রাখবেন, যারা স্বর্ণ চোরাচালান কারবারে বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ের সাথে জড়িত তারা এখানে থাকতে পারে এবং তাদেরকে মদত দিয়েছে বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিকবিদ। তা আমরা মনে করি যে ঘোলা পানিতে মাছ শিকার না করে সত্যটা উদ্ঘাটন করা হোক। যদি আসলেই যারা জড়িত, 7 জন তো অবশ্যই জড়িত, 7 জন ছাড়া যারা অর্থ মদতদাতা, এখানে হচ্ছে মেন সাইড, অর্থ মদতদাতা হিসাবে এমন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা না হোক, হয়রানি না করা হোক, আটকে রাখা না হোক, আসলে সে এ ব্যাপারে জড়িত না। কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করবে, যে করবে সে কিন্তু অনেক বিবেচনা করে করবে। তাই আশা করি বাংলাদেশের ডিবি অনেক চৌকস, অবশ্যই তারা এটা সত্য উদ্ঘাটন করবে এবং অবশ্যই সত্য উদ্ঘাটন করে যারা এই কাজে জড়িত মাস্টার মাইন্ড এবং অর্থ মদতদাতা হিসাবে তাদেরকে যাতে আইনের আওতায় এনে বাংলাদেশের মধ্যে বিচারের ব্যবস্থা করা হয়। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।